চ্যাপ্টার ১৭২ অটপসি। মেম্বার অফ পার্লামেন্ট ঠিক কতক্ষণ আগে মারা গেছে? নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে নিতে ক্লাইন মোরেত্তি সরাসরি প্রশ্নটা করল। যদি মৃত্যুর পর ১৫ মিনিটের বেশি সময় পার হয়ে গিয়ে থাকে তবে সেখান থেকে তথ্য পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আর যদি ১ ঘণ্টার বেশি হয়ে যায় তবে সেখানে খুঁজে পাওয়ার মতো আর কিছুই বাকি থাকবে না। এমনকি ১ মাস পার হয়ে গেলে মৃতের আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। দুর্ভাগ্যজনকভাবে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট বলছে যে মিস্টার মেইনার্ড গতরাত ৯টা থেকে ১১টার মধ্যে মারা গেছে। ডান স্মিথ মাথা নেড়ে জানাল, তোমাকে শুধু তদন্তে সাহায্য করতে হবে, তুমি কতটা কাজে লাগবে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে। ক্লাইন তার কোটটা টেনে নিল, তারপর হাতে টুপি আর লাঠি নিয়ে ডিউটি রুম থেকে বেরিয়ে আসল। ডান স্মিথ তার জায়গায় চ্যানিস গেটের পাহারায় বসে পড়ল। তাত্ত্বিকভাবে একজন বিয়ন্ডারের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পেলে সে স্পিরিট ভিশন, ভবিষ্যৎবাণী এবং তুকতাক বা রিচুয়ালিস্টিক ম্যাজিক শিখতে পারে। বিশেষ করে স্লিপলেস সিকোয়েন্সের বিয়ন্ডারদের আধ্যাত্মিক শক্তি বেশ বেশি থাকে বলেই সবাই জানে, কিন্তু বাস্তবে বিভিন্ন সিকোয়েন্সের মধ্যে পার্থক্যগুলো বেশ স্পষ্ট। ডান স্মিথ আর লিওনার্ড মিচেল স্পিরিট ভিশন শিখেছে ঠিকই, কিন্তু তারা মানুষের আভার মধ্যে শুধু হালকা সাদা বা নীল রং দেখতে পায়। শরীরের বিভিন্ন অংশের অবস্থা তারা নিখুঁতভাবে আলাদা করতে পারে না। অবশ্যই স্পিরিট ভিশন দিয়ে তারা আধ্যাত্মিক জিনিসগুলো দেখতে পায়, কিন্তু সেটা তাদের আধ্যাত্মিক অনুভূতির মতো অতটা কার্যকর নয়। আর ঠিক এই কারণেই স্লিপলেস, মিডনাইট পোয়েট এবং নাইটমেয়ার সিকোয়েন্সের বিয়ন্ডাররা সহজে স্পিরিট ভিশন ব্যবহার করতে চায় না। একইভাবে তারা চাইলে পেন্ডুলাম, ডাউজিং বা স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎবাণী করাও শিখতে পারে, কিন্তু তাদের সফল হওয়ার হার খুব একটা বলার মতো নয়। রিচুয়ালিস্টিক ম্যাজিকের ক্ষেত্রেও একই কথা খাটে। ক্লাইন যখন ডানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ডান হঠাৎ বলে উঠল, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। ইন্সপেক্টর টোল এই কেসটার দায়িত্বে আছে। সে সিকিউরিটি কোম্পানির রিসেপশন হলে তোমার জন্য অপেক্ষা করছে। যাওয়ার আগে তোমার নতুন ইউনিফর্ম আর নতুন পরিচয়পত্রটা নিয়ে নিতে ভুলো না। ক্লাইন খুব একটা অবাক হল না। সে মুচকি হেসে উত্তর দিল, নতুন ইউনিফর্ম আর নতুন পরিচয়পত্র? টিঙ্গেন পুলিশ বিভাগ তো দেখি বেশ চটপটে হয়ে গেছে। সে তো মাত্র গতকালই সিকোয়েন্স ৮-এ পদোন্নতি পেয়েছে। আসলে এই কেসটা খুব গুরুত্বপূর্ণ, তাই আর কি। ডান হাত দুই পাশে ছড়িয়ে ক্লাইনের আগের জায়গাটা দখল করে নিল। ক্লাইন উপরের তলায় উঠে গেল, কিন্তু সে রিসেপশন হলে যাওয়ার জন্য খুব একটা তাড়া দেখাল না। সে নাইটহকদের রেস্টরুমে ঢুকল এবং হাত মুখ ধোয়ার জন্য সাথে থাকা বাথরুমে গেল। ডিউটি রুমে তো শুধু একটা টয়লেট, একটা পানির বোতল আর একটা বালতি ছাড়া আর কিছুই ছিল না। এরপর সে তার পুলিশের ইউনিফর্মটা পরে নিল। ইউনিফর্মে এখন দুটো রূপালি তারা জ্বলজ্বল করছে, যা তার পদোন্নতির প্রমাণ। মাথায় সে তার নতুন টুপিটা বসিয়ে দিল, যাতে দুটো আড়াআড়ি তলোয়ার আর একটা মুকুট খোদাই করা ছিল। ফ্লেয়ারিং সান চার্ম, এজিকের তামাটে বাঁশি আর রিচুয়ালের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পকেটে গুছিয়ে নিল সে। তারপর নিজের ইউনিফর্মটা একবার ঠিকঠাক করে হাতে লাঠি নিয়ে রেস্টরুম থেকে বেরিয়ে আসল। রিসেপশন হলের সোফা ইন্সপেক্টর টোলকে বসে থাকতে দেখল ক্লাইন। বেশ কিছুদিন পর তার সাথে দেখা হল। দীর্ঘকায় এই পুলিশ অফিসার আগের চেয়েও কিছুটা মোটা হয়ে গেছে, আর তার ভুঁড়িটাও বেশ স্পষ্ট। তার ঘন গোঁফ আর চুল দেখে মনে হচ্ছিল যেন সার্কাস থেকে পালিয়ে আসা কোনো এক বিশাল বাদামি ভাল্লুক। তোমার সাথে আবার কাজ করতে পেরে খুব ভালো লাগছে। নাইটহকদের মধ্যে তার পরিচিত একজনকে দেখে ইন্সপেক্টর টোল যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে উঠে দাঁড়িয়ে তার ভাল্লুকের থাবার মতো হাতটা বাড়িয়ে দিল। না, হাত। ক্লাইন মনে মনে নিজেকে শুধরে নিল এবং ভদ্রতার খাতিরে হ্যান্ডশেক করল। আমারও খুব ভালো লাগছে। টোল এক পলক ক্লাইনের কাঁধের দুটো চকচকে রূপালি তারার দিকে তাকাল। সে বেশ হিংসে মেশানো গলায় বলল, আমরা এখন একই র্যাঙ্কে চলে এসেছি, অথচ ১ মাসও পার হয়নি। প্রথমে ক্লাইন বেশ গুরুত্ব দিয়ে বলতে চেয়েছিল যে আমরা তোমাদের চেয়ে ১০ গুণ বেশি বিপদের মুখোমুখি হই, কিন্তু তার মনে পড়ল এখন তার পরিচয় অন্য কিছু। সে এখন সিকোয়েন্স ৮ ক্লাউন। হয়তো আমি এটা চেষ্টা করে দেখতে পারি। নিজের আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে সে নিজের মুখের অভিব্যক্তির প্রতিফলনটা বোঝার চেষ্টা করল। সে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, হয়তো আর কয়েক মাস পর তোমাকে আমাকে স্যার বলে ডাকতে হবে। তুমি সত্যিই খুব রসিক। টোল হাসতে হাসতে দরজার দিকে ইশারা করল। তাহলে কি আমরা এখন বের হতে পারি? অবশ্যই। ক্লাইন তার লাঠিটা নিতে ভুলল না। এখন যেহেতু সে একজন ক্লাউন হয়ে গেছে, এই লাঠিটা তার জন্য একটা কার্যকরী অস্ত্র হতে পারে। ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি থেকে বেরিয়ে ক্লাইন আর টোল পাশাপাশি হাঁটতে শুরু করল। একজন খুব রোগা আর অন্যজন খুব মোটা হওয়ায় তাদের মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি হল। আমার তো মনে হচ্ছে আমাদের দেখলে সার্কাসের দর্শকরাও হাসবে, ক্লাইন হঠাৎ কৌতুক করে বলল। টোল পুরোপুরি একমত হয়ে মাথা নাড়াল। সে বলল,
ঠিক বলেছ, আমাদের এই বিশাল পার্থক্যটা সত্যিই খুব হাস্যকর। তুমি কি জানো, কিছু সার্কাস এখন তাদের খেলা দেখানোর জন্য মোটা আর রোগা কিংবা লম্বা আর বেঁটে ক্লাউনের জুটি ব্যবহার করার চেষ্টা করছে? না, আমি আসলে একজন ট্রেইনার আর একটা ভাল্লুকের কথা বোঝাতে চেয়েছিলাম। ক্লাইন অবশ্য মুখে এমন অভদ্র কথা বলল না। সে তাল মিলিয়ে বলল, টিঙ্গেনে স্থায়ী কোনো সার্কাস নেই, এটা খুব দুঃখের ব্যাপার। তা ঠিক, তবে আমাদের অপেরা, থিয়েটার আর মিউজিক হলগুলো তো আছে। ইন্সপেক্টর টোল দীর্ঘশ্বাস ফেলে বলল। পুলিশের ঘোড়ার গাড়িতে ওঠার আগ পর্যন্ত তারা এই ধরনের হালকা কথাবার্তা বলতে থাকল। গাড়িতে উঠে ক্লাইন আবার কেসের প্রসঙ্গে ফিরে আসল। মিস্টার মেইনার্ডকে কি খুন করা হয়েছে, এটা কি নিশ্চিত? আমরা এখনও পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু তার স্ত্রী আর 2 ছেলে এটা বিশ্বাসই করতে চাইছে না যে সে হঠাৎ কোনো অসুখে মারা গেছে। আর ঘটনাস্থলেও কিছু গোলমেলে ব্যাপার ছিল। মেইনার্ডকে যখন পাওয়া যায় তখন গেস্ট রুমের বিছানায় সে পুরোপুরি নগ্ন অবস্থায় ছিল। টোল বেশ ভেবেচিন্তে কথাগুলো বলল। সে কি তার স্ত্রীর থেকে আলাদা ঘুমাত? ক্লাইন গাড়ির দেয়ালে পিঠ ঠেকিয়ে বিভিন্ন গোয়েন্দা সিনেমার নায়কদের মতো ভাব নিল। টোল মাথা নেড়ে বলল, না, তার স্ত্রী ইদানিং টিঙ্গেনে ছিল না। সে ব্যাকল্যান্ডে গিয়েছিল একটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে। তুমি হয়তো জানো না, কিন্তু সে একটা নতুন রাজনৈতিক দলের নেত্রী। সে হাউস অফ কমন্সের একজনের মেয়ে। এখন সে স্টিম লোকোমোটিভ ট্রেনে করে টিঙ্গেনে ফিরছে। সে শুধু টেলিগ্রাফের মাধ্যমে এই বিষয়ে তার মতামত জানিয়েছে। মেইনার্ড নিজেও এই নতুন দলের সদস্য ছিলেন। সে প্রায় 10 বছর ধরে টিঙ্গেনের মেম্বার অফ পার্লামেন্ট পদে আছে। পরের বছরের নির্বাচনে সে মেয়র পদে লড়ার পরিকল্পনা করছিল। তার মানে তার মৃত্যু কি এই রাজনৈতিক কোনো কারণে হতে পারে? ক্লাইন খুব হালকাভাবে জিজ্ঞেস করল এবং পরক্ষণেই হেসে ফেলল। আমি দুঃখিত, আমার কাজ তো শুধু ময়নাতদন্তে সাহায্য করা। বাকি সব তো আমার মাথা ব্যথার কারণ নয়, তোমাকে উত্তর দিতে হবে না। টোল কিছু মনে না করে দীর্ঘশ্বাস ফেলল। ময়নাতদন্ত? তুমি আসলেই খুব সতর্ক। তোমার অনুমানের ব্যাপারে আমি শুধু এটাই বলবো যে এর একটা সম্ভাবনা আছে। গতরাত মেইনার্ডের বাসায় একটা জমজমাট আড্ডা বা গ্যাদারিং চলছিল। সেখানে অনেক অতিথি ছিল, তাই আমরা এখনও মূল সন্দেহভাজন কাউকে খুঁজে পাইনি। তাছাড়া এই অতিথিরা সবাই খুব সম্ভ্রান্ত ঘরের মানুষ, তাই আমাদের খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। আমরা কোনো ভুল করতে পারি না। আমি বুঝতে পারছি। ক্লাইন হালকা করে মাথা নাড়াল এবং ঘটনাস্থলের বিস্তারিত খুঁটিনাটি জিজ্ঞেস করল। মেইনার্ডের বাড়িটা ছিল গোল্ডেন ইন্ডাস এলাকার একটা বাংলো স্টাইলের বাড়ি। এর চারপাশ বাগান আর ক্ষেত দিয়ে ঘেরা ছিল। সেখানে একটা আস্তাবল, একটা পানির ফোয়ারা আর সিমেন্টের তৈরি চওড়া রাস্তা ছিল। ক্লাইন তার পুলিশের টুপিটা মাথায় দিয়ে ইন্সপেক্টর টোলের পিছু পিছু ভেতরে ঢুকল। সেখানে উপস্থিত সব পুলিশের তীক্ষ্ণ নজরের নিচ দিয়ে তারা দোতলা বাড়িটার ভেতরে প্রবেশ করল। লিভিং রুমে কয়েকজন শিক্ষানবিশ ইন্সপেক্টর বিভিন্ন মানুষের সাথে কথা বলে জবানবন্দি নেওয়ার চেষ্টা করছিল। ক্লাইন চারপাশে তাকিয়ে দেখল অনেক ভদ্রলোক টক্সিডো পরে দাঁড়িয়ে আছেন আর কয়েকজন মহিলা জমকালো পোশাক পরে আড্ডা দিচ্ছেন। এরা সবাই সেই অতিথি যারা গতরাত এখানে ছিল। টোল বুঝিয়ে বলল এবং ক্লাইনকে সরাসরি দোতলায় নিয়ে গেল। যাওয়ার পথে যে পুলিশ কনস্টেবলরা ঘর তল্লাশি করছিল তারা এই দুজনকে দেখে বেশ সম্মান দেখাল। সম্ভবত ইন্সপেক্টরের ইউনিফর্মের প্রভাবেই এমনটা হচ্ছিল। এই সেই গেস্ট রুম যেখানে মেইনার্ডের মৃতদেহ পাওয়া গেছে। টোল একটা লালচে কাঠের দরজার সামনে এসে থামল। ক্লাইন একটু ভেবে জিজ্ঞেস করল, এই ঘরটা কোন অতিথির জন্য বরাদ্দ ছিল? কারোর জন্য নয়। বাড়িতে অনেকগুলো গেস্ট রুম আছে, তাই এটা ব্যবহার করা হয়নি। টোল তার সাদা দস্তানা পরে লালচে কাঠের দরজার হাতলটা ঘুরিয়ে দিল। সে সেখানে পাহারায় থাকা কনস্টেবলকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলল। তারপর ক্লাইনের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর মোরেত্তি, এখন সব তোমার হাতে। দেবী আমাদের সহায় হন। আশা করি আমরা কিছু একটা খুঁজে পাব। ক্লাইন নিজেও সাদা দস্তানা পরে নিল এবং দরজাটা ভেতর থেকে আটকে দিল। সে বিছানার পাশে গিয়ে দেখল লাল রঙের বিছানার চাদরটা খুব বিশ্রীভাবে এলোমেলো হয়ে আছে। সেখানে পড়ে থাকা মৃতদেহটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। এখন ক্লাইনকে এই কাজে বেশ অভিজ্ঞই বলা চলে। সে ভয় না পেয়ে সাদা কাপড়টা সরিয়ে দিল এবং মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার মেইনার্ডের দিকে তাকাল। লোকটার বয়স 40-এর কোঠায়। তার সোনালি চুলগুলো ছোট করে ছাঁটা। মৃত লোকটার মুখে হাসি আর যন্ত্রণার এক অদ্ভুত মিশ্রণ ফুটেছিল। ক্লাইন 2 কদম পিছিয়ে আসল এবং তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করল। সে খুব দ্রুত মিডিয়ামশিপ রিচুয়াল বা আত্মার সাথে যোগাযোগ করার আয়োজন সম্পন্ন করল। তার চারপাশে যখন হালকা সুগন্ধ ছড়িয়ে পড়ল, সে মনে মনে তার আগে থেকে ঠিক করে রাখা কথাগুলো আওড়াতে লাগল। মেইনার্ডের মৃত্যুর কারণ, মেইনার্ডের মৃত্যুর কারণ। মন্ত্রের মতো এই কথাগুলো বলতে বলতে ক্লাইন পাশের একটা উঁচু চেয়ারে গিয়ে বসল। ধীরে ধীরে তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসলো এবং সে গভীর ঘুমে তলিয়ে গেল। সেই ঘোলাটে আর কাল্পনিক দুনিয়ায় সে হঠাৎ সেই ভদ্রলোককে দেখতে পেল। চোখ দুটো খোলা রেখে মেইনার্ড এক সুন্দরী আর ফর্সা চামড়ার মহিলার ওপর শুয়েছিল। সে সেই মহিলার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল।
প্রথমে তার মুখে চরম তৃপ্তি আর সুখের আভা দেখা যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে ডান হাত দিয়ে নিজের বুক চেপে ধরল। তার মুখের অভিব্যক্তি যন্ত্রণায় কুঁচকে গেল। পটাশ! মেনার্ড যখন বিছানায় এলিয়ে পড়ল, সেই দৃশ্যটা কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। ক্লাইন চোখ খুলল এবং স্বপ্ন থেকে জেগে উঠল। আমি বিশ্বাসই করতে পারছি না যে এভাবে পর্ণ দেখা সম্ভব। তাহলে মেইনার্ড পরকীয়ায় লিপ্ত ছিল এবং অতিরিক্ত ক্লান্তিতেই মারা গেছে? ক্লাইন মনে মনে হাসল আর নিজের কপালে হাত দিয়ে ম্যাসাজ করল। সে কাগজ আর কলম বের করে আরেকটা ছোট্ট রিচুয়াল করল। সে রিচুয়ালের সাহায্যে স্বপ্নে দেখা সেই মহিলার একটা প্রতিকৃতি এঁকে ফেলল। অবশ্যই ঘাড়ের নিচের কোনো অংশ সে আঁকল না। মহিলাটির বয়স ঠিক কত হতে পারে তা বোঝা কঠিন। তার মধ্যে একজন ৩০ঊর্ধ্ব মহিলার পরিপক্কতা যেমন ছিল, তেমনি একটা নিষ্পাপ ভাবও ছিল। তার চোখগুলো ছিল স্ফটিকের মতো পরিষ্কার, আর দেখতেও সে ছিল বেশ আবেদনময়ী। ক্লাইন তার নিজের আঁকা ছবিটার দিকে তাকাল। তারপর তার রিচুয়ালের সব জিনিসপত্র গুছিয়ে আধ্যাত্মিক দেয়ালটা সরিয়ে নিল। সে পাশের লাঠিটা নেওয়ার জন্য একটু বাঁকল। ঠিক সেই মুহূর্তে সে কারো গলা পরিষ্কার করার শব্দ শুনতে পেল। শব্দটা শুনেই তার গায়ের পশম খাড়া হয়ে গেল। ক্লাইন বিছানার দিকে তাকাল। সে দেখল মেইনার্ড লাল রঙের চাদরটা এমন জোরে খামচে ধরেছে যে তার হাতের শিরগুলো সব বের হয়ে এসেছে। হঠাৎ এক ঝটকায় মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার মেইনার্ড বিছানায় উঠে বসল। যে লোকটা গতরাত ৯টা থেকে ১১টার মধ্যে মারা গেছে, সে এখন জেগে উঠেছে। তার ঠোঁটের কোণ দিয়ে লালা গড়িয়ে পড়ছে, আর তার শূন্য চোখ দুটো বিশাল হয়ে তাকিয়ে আছে।